গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অপরাজিত, আজ ৫৫ পর্ব। কলিকাতা আর ভালো লাগে না, কিছুতেই না। এখানকার ধরা বাঁধা রুটিন মাফিক কাজ, বদ্ধতা, একঘেয়েমি এ যেন অপুর অসহ্য হইয়া উঠিল। তাছাড়া একটা যুক্তিহীন ও ভিত্তিহীন অস্পষ্ট ধারণা তাহার মনের মধ্যে ক্রমেই গড়িয়া উঠিতেছিল, কলিকাতা ছাড়িলেই যেন সর্ব দুঃখ দূর হইবে, মনের শান্তি আবার ফিরিয়া পাওয়া যাইবে। শিলেদের অফিসের কাজ ছাড়িয়া দিয়া অবশেষে সে চাঁপদানির কাছে একটা গ্রাম্য স্কুলের মাস্টারি লইয়া গেল। জায়গাটা না শহর না পাড়াগাঁ গোছের, চারিধারে পাটের কল, কুলিবস্তি, টিনের চালাওয়ালা দোকানঘর, বাজার, কয়লার গুঁড়ো ফেলা রাস্তার কালো ধুলা ধোঁয়া। শহরের পারিপাট্যও নাই, পাড়াগাঁয়ের সহজ শ্রীও নাই। বড়দিনের ছুটিতে প্রণব ঢাকা হইতে কলিকাতায় অপুর সহিত সাক্ষাৎ করিতে আসিল। সে জানিত অপু আজকাল কলিকাতায় থাকে না। সন্ধ্যার কিছু আগে সে গিয়া চাঁপদানি পৌঁছিল। খুঁজিয়া খুঁজিয়া অপুর বাসাও বাহির করিল। বাজারের একপাশে একটা ছোট্ট ঘর, তার অর্ধেকটা একটা ডাক্তারখানা। স্থানীয় একজন হাতুড়ে ডাক্তার সকাল বিকাল রোগী দেখেন। বাকি অর্ধেকটাতে অপুর একখানা তক্তপোষ, একটা আধময়লা বিছানা, খান কতক বই, একটা বাঁশের আলনায় খান কতক কাপড় ঝুলানো। তক্তপোষের নিচে অপুর স্টিলের তোরঙ্গটা। অপু বলিল, এসো এসো, এখানকার ঠিকানা কি করে জানলে? সে কথার দরকার নেই, তবে কলকাতা ছেড়ে এখানে কি মনে করে? ব্যাস, এমন জায়গায় মানুষ থাকে। খারাপ জায়গাটা কি দেখলি? তাছাড়া কলকাতায় যেন আর ভালো লাগে না। দিন কত কেমন হলো যে বাইরে যেখানে হয় যাব। সেই সময় এখানকার মাস্টারিটা জুটে গেল, তাই এখানে এলুম। দাঁড়া, তোর চায়ের কথা বলে আসি। পাশেই একটা বাঁকুড়া নিবাসী বামুনের তেলে ভাজা পরোটার দোকান। রাত্রে তাদেরই দোকানে অতি অপকৃষ্ট খাদ্য কলঙ্ক ধরা পিতলের থালায় আনিত হইতে দেখিয়া প্রণব অবাক হইয়া গেল। অপুর রুচি অন্তত মার্জিত ছিল চিরদিন। হয়তো তাহা সরল ছিল, অনাড়ম্বর ছিল, কিন্তু অমার্জিত ছিল না। সেই অপুর একই অবনতি। এরকম একদিন নয়, রোজই রাত্রে নাকি এই তেলে ভাজা পরোটাই অপুর প্রাণধারণের একমাত্র উপায়। এত অপরিষ্কার তো সে অপুকে কশ্চিনকালে দেখিয়াছে এমন মনে হয় না। কিন্তু প্রণবের সবচেয়ে বুকে বাজিল যখন পরদিন বৈকালে অপু তাহাকে সঙ্গে লইয়া গিয়া পাশের এক স্যাকরার দোকানে নিচ শ্রেণীর তাসের আড্ডায় অতি ইতর ও স্থূল ধরনের হাস্য পরিহাসের মধ্যে বসিয়া ঘণ্টার পর ঘণ্টা ধরিয়া মহানন্দের তাস খেলিতে লাগিল। অপুর ঘরটাতে ফিরিয়া আসিয়া প্রণব বলিল, কাল আমার সঙ্গে চল অপু, এখানে তোকে থাকতে হবে না, এখান থেকে চল। অপু বিস্ময়ের সুরে বলিল, কেন রে, কি খারাপ দেখলি এখানে? বেশ জায়গা তো, বেশ লোক সবাই। ওই যে দেখলি বিশ্বম্ভর স্বর্ণকার, উনি এদিককার একজন বেশ অবস্থাপন্ন লোক। ওর বাড়ি দেখিসনি? গোলা কত! মেয়ের বিয়েতে আমায় নেমন্তন্ন করছিল, কি খাওনটাই খাওয়ালেন, হুহ। পরে খুশির সহিত বলিল, এখানে ওরা সব বলছেন আমায় ধানের জমি দিয়ে বাস করাবেন। নিকটেই বেগমপুরে ওদের বেশ জায়গা, কাল তোকে দেখাবো, চল। ওরাই ঘরদোর বেঁধে দেবেন বলেছেন। আপাতত মাটির, মানে বিচুলির ছাউনি, এদেশে উলুখড় হয় নাকি না। প্রণব সঙ্গে লইয়া যাইবার জন্যে খুব পীড়াপিড়ি করিল। অপু তর্ক করিল, নিজের অবস্থার প্রাধান্য প্রমাণ করিবার উদ্দেশ্যে নানা যুক্তির অবতারণা করিল। শেষে রাগ করিল, বিরক্ত হইল, যাহা সে কখনো হয় না। প্রকৃতিতে তাহার রাগ বা বিরক্তি ছিল না কখনোই। অবশেষে প্রণব নিরুপায় অবস্থায় পরদিন সকালের ট্রেনে কলিকাতায় ফিরিয়া গেল। যাইবার সময় তাহার মনে হইল সেই অপু যেন আর নাই। প্রাণ শক্তির প্রাচুর্য একদিন যাহার মধ্যে উছলিয়া উঠিতে দেখিয়াছে, আজ সে যেন প্রাণহীন, নিষ্প্রভ। এমনতর স্থূল তৃপ্তি বা সন্তোষ বোধ, এ ধরনের আশ্রয় আঁকড়াইয়া ধরিবার কাঙালপানা
কই, অপুর প্রকৃতিতে তো ছিল না কখনো। স্কুল হইতে ফিরিয়া রোজ অপু নিজের ঘরের রোয়াকে একটা হাতল ভাঙা চেয়ার পাতিয়া বসিয়া থাকে। এখানে সে অত্যন্ত একা ও সঙ্গীহীন মনে করে, বিশেষ করিয়া সন্ধ্যাবেলা। সেটা এত অসহনীয় হইয়া উঠে, কোথাও একটু বসিয়া গল্পগুজব করিতে ভালো লাগে, মানুষের সঙ্গ স্পৃহণীয় মনে হয়। কিন্তু এখানে অধিকাংশই পাটকলের সর্দারবাবু, বাজারের দোকানদার, তাও সবাই তাহার অপরিচিত। বিশু স্যাকরার দোকানের সান্ধ্য আড্ডা সে নিজে খুঁজিয়া বাহির করিয়াছে, তবু 9টা-10টা পর্যন্ত রাত একরকম কাটে ভালোই। অপুর ঘরের রোয়াকটার সামনেই মার্টিন কোম্পানির ছোট লাইন, সেটা পার হইয়া একটা পুকুর, জল যেমন অপরিষ্কার তেমনি বিস্বাদ। পুকুরের ওপারে একটা কুলি বস্তি, দুবেলা যত ময়লা কাপড় সবাই এক পুকুরেই কাঁচিতে নামে। রৌদ্র উঠিলেই কুলি লাইনের ছাপমারা খয়েরি রঙের 12 হাতি শাড়ি পুকুরের ওপারের ঘাসের উপর রৌদ্রে মেলানো অপুর রোয়াক হইতে দেখিতে পাওয়া যায়। কুলি বস্তির ওপাশে গোটা কতক বাদাম গাছ, একটা ইট খোলা, খানিকটা ধান ক্ষেত, একটা পাটের গাঁটবন্দি কল। একদিন রাত্রে ইটের পাঁজার ফাটলে ফাটলে রাঙা বেগুনি আলো জ্বলে, মাঝে মাঝে নিভিয়া যায়, আবার জ্বলে। অপু নিজের রোয়াকে বসিয়া বসিয়া মনোযোগের সঙ্গে দেখে। রাত 10টায় মার্টিন লাইনের একখানা গাড়ি হাওড়ার দিক হইতে আসে। অপুর রোয়াক ঘেঁষিয়া যায়। পোটলাপুটুলি লোকজন, মেয়েরা পাশেই স্টেশনে গিয়া থামে। একটু পরেই বাঁকুড়াবাসী ব্রাহ্মণটি তেলে ভাজা পরোটা ও তরকারি আনিয়া হাজির করে। খাওয়া শেষ করিয়া শুইতে অপুর প্রায় 11টা বাজে। দিনের পর দিন একই রুটিন, বৈচিত্র্যও নাই, বদলও নাই। অপু কাহারের সহিত গায়ে পড়িয়া আত্মীয়তা করিতে যায় যে কোনো মতলব আটিয়া তাহা নহে। ইহা সে যখনই করে তখনই সে করে নিজের অজ্ঞাতসারে, নিঃসঙ্গতা দূর করিবার অচেতন আগ্রহে। কিন্তু নিঃসঙ্গতা কাটিতে চায় না সব সময়। যাইবার মতো জায়গা নাই, করিবার মতো কাজও নাই। চুপচাপ বসিয়া বসিয়া সময় কাটে না। ছুটির দিনগুলো তো অসম্ভব রূপ দীর্ঘ হইয়া পড়ে। নিকটেই ব্রাঞ্চ পোস্ট অফিস। অপু রোজ বৈকালে ছুটির পর সেখানে গিয়া বসিয়া প্রতিদিনের ডাক অতি আগ্রহের সহিত দেখে। ঠিক বৈকালে 5টার সময় সাব অফিসের পিয়ন চিঠিপত্র ভরা সিল করা ডাক ব্যাগটি ঘাড়ে আনিয়া হাজির করে। শিল ভাঙিয়া বড় কাঁচি দিয়া সেটার মুখের বাঁধন কাটা হয়। একদিন অপুই বলে, ব্যাগটা খুলি চরণবাবু? চরণবাবু বলেন, হ্যাঁ হ্যাঁ খুলুন না, আমি ততক্ষণ স্টাম্পের হিসাবটা মিলিয়ে ফেলি। এই নিন কাঁচি। পোস্টকার্ড, খাম, খবরের কাগজ, পুলিন্দা, মানি অর্ডার। চরণবাবু বলেন, মানি অর্ডার 7খানা? দেখেছেন কাণ্ডটা মশাই, এদিকে টাকা নেই মোটে। টোটালটা দেখুন না একবার দয়া করে। 57 টাকা নোয়া না? তবেই হয়েছে, রইল পড়ে। আমি তার স্ত্রীর গয়না বন্ধক দিয়ে টাকা এনে মানি অর্ডার তামিল করতে পারি না মশাই। এদিকে ক্যাশ বুঝে নেওয়া চাই বাবুদের রোজ রোজ। প্রতিদিন বৈকালে পোস্টমাস্টারের টহলদারি করা অপুর কাছে অত্যন্ত আনন্দদায়ক কাজ। সাগ্রহে স্কুলের ছুটির পর পোস্ট অফিসে দৌড়ানো তার চাই। তার সবচেয়ে আকর্ষণের বস্তু খামের চিঠিগুলি। প্রতিদিনের ডাকে বিস্তর খামের চিঠি আসে। নানা ধরনের খাম, সাদা, গোলাপি, সবুজ, নীল। চিঠি প্রাপ্তিটা চিরদিনই জীবনের একটা দুর্লভ ঘটনা বলিয়া চিরদিনই চিঠির, বিশেষ করিয়া খামের চিঠির প্রতি তাহার কেমন একটা বিচিত্র আকর্ষণ। মধ্যে 2 বৎসর অপর্ণা সে পিপাসা মিটাইয়াছিল। একখানা খাম বা তাহার উপরের লেখাটা এতটা হুবহু সেরকম যে প্রথমটা হঠাৎ মনে হয় বুঝিবা সেই চিঠি দিয়েছে। একদিন শ্রী গোপাল মল্লিক লেনের বাসায় এইরকম খামের চিঠি তাহারও কত আসিত। তাহার নিজের চিঠি কোনোদিন থাকে না। সে জানে তাহা কোথাও হইতে আসিবার সম্ভাবনা নাই। কিন্তু শুধু নানা ধরনের চিঠির বাহ্য দৃশ্যের মোহটাই তাহার কাছে অত্যন্ত প্রবল।
একদিন কাহার একখানি মালিক শূন্য সাকিম শূন্য পোস্টকার্ডের চিঠি ডেড লেটার অফিস হইতে ঘুরিয়া সারা অঙ্গে ভক্ত বৈষ্ণবের মতো বহু ডাক মোহরের ছাপ লইয়া এখানে আসিয়া পড়িল। বহু সন্ধান করিয়াও তাহার মালিক জুটিল না। সেখানে রোজ এ গ্রাম হইতে ও গ্রাম ঘুরিয়া আসে। পিয়ন কৈফিয়ত দেয়, এ নামে কোনো লোকই নাই এই অঞ্চলে। ক্রমে চিঠিখানা অনাদৃত অবস্থায় এখানে ওখানে পড়িয়া থাকিতে দেখা গেল। একদিন ঘর ঝাঁট দিবার সময় জঞ্জালের সঙ্গে কে সামনের মাঠের ঘাসের উপর ফেলিয়া দিয়াছিল। অপু কৌতূহলের সঙ্গে কুড়াইয়া লইয়া পড়িল। শ্রীচরণ কমলেশু, মেজদাদা, আজ অনেক দিন যাবৎ আপনি আমাদের নিকট কোনো পত্রাদি দেন না, এবং আপনি কোথায় আছেন কি ঠিকানা না জানিতে পারায় আপনাকেও আমরা পত্র লিখি নাই। আপনার আগের ঠিকানাতেই এই পত্রখানা দিলাম, আশা করি উত্তর দিতে ভুলবেন না। আপনি কেন আমাদের নিকট পত্র দেওয়া বন্ধ করিয়াছেন তাহার কারণ বুঝিতে সক্ষম হই নাই। আপনি বোধহয় আমাদের কথা ভুলিয়া গিয়াছেন। তাহা না হইলে আপনি আমাদের এখানে না আসিলেও একখানা পত্র দিতে পারেন। এতদিন আপনার খবর না জানিতে পারিয়া কিভাবে দিন যাপন করিতেছি তাহা সামান্য পত্রে লিখিলে কি বিশ্বাস করিবেন মেজদাদা? আপনার সঙ্গে আমাদের সম্পর্ক কি একেবারেই ফুরাইয়া গিয়াছে? সে যা হোক, যেরূপ অদৃষ্ট নিয়ে জন্মগ্রহণ করিয়াছি সেইরূপ ফল। আপনাকে বৃথা দোষ দিব না, আশা করি আপনি অসন্তোষ হইবেন না। যদি অপরাধ হইয়া থাকে ছোট বোন বলিয়া ক্ষমা করিবেন। আপনার শরীর কেমন আছে? আমার সভক্তি প্রণাম জানিবেন। খুব আশা করি পত্রের উত্তর পাইব। আপনার পত্রের আশায় পথ চাহিয়া রইলাম। ইতি সেবিকা কুসুমলতা বসু। কাঁচা মেয়েলি হাতের লেখা, লেখার অপটুত্ব ও বানান ভুলে ভরা। সহোদর বোনের চিঠি নয়, কারণ পত্রখানা লেখা হইতেছে জীবন কৃষ্ণ চক্রবর্তী নামের কোনো লোককে। এত আগ্রহপূর্ণ আবেগ ভরা পত্রখানার শেষকালে এই গতি ঘটিল। মেয়েটি ঠিকানা জানে না, নয়তো লিখিতে ভুলিয়াছে। অপটু লেখার ছত্রে ছত্রে যে আন্তরিকতা ফুটিয়াছে তাহার প্রতি সম্মান দেখাইবার জন্যে পত্রখানা সে তুলিয়া লইয়া নিজের বাক্সে আনিয়া রাখিল। মেয়েটির ছবি চোখের সম্মুখে ফুটিয়া ওঠে। 15-16 বৎসর বয়স, সুঠাম গড়ন, ছিপছিপে পাতলা একরাশ কালো কোঁকড়া কোঁকড়া চুল মাথায়, ডাগর চোখ। কোথায় সে তাহার মেজদাদার পত্রের উত্তরের অপেক্ষায় বৃথাই পথ চাহিয়া আছে। মানব মনের এত প্রেম, এত আগ্রহ ভরা আহ্বান, পবিত্র বালিকা হৃদয়ের এই অমূল্য অর্ঘ্য কোন জগতে এভাবে ধুলায় অনাদরে গড়াগড়ি যায়? কেহ পৌঁছে না, কেহ তা লইয়া গর্ব করে না। বিশ্বম্ভর স্যাকরার দোকানে সেদিন রাত 11টা পর্যন্ত জোর তাসের আড্ডা চলিল। সবাই উঠিতে চায়, সবাই বলে রাত বেশি হইয়াছে, অথচ অপুর সকলকে অনুরোধ করিয়া বসায়। কিছুতেই খেলা ছাড়িতে চায় না। অবশেষে অনেক রাত্রে বাসায় ফিরিতেছে। কলুদের পুকুরের কাছে স্কুলের 3rd পণ্ডিত আশু সান্যাল লাঠি ঠকঠক করিতে করিতে চলিয়াছেন। অপুকে দেখিয়া বলিলেন, এ কি অপূর্ববাবু, এত রাত্রে যে? কোথায়? কোথাও না, এই বিশু স্যাকরার দোকানে তাসের। 3rd পণ্ডিত এদিক ওদিক চাহিয়া নিম্ন সুরে বলিলেন, একটা কথা আপনাকে বলি, আপনি বিদেশি লোক, পূর্ণ ডিগ্রির খপ্পরে পড়ে গেলেন কি করে বলুন তো? অপু বুঝিতে না পারিয়া বলিল, খপ্পরে পড়া কেমন বুঝতে পারছি নে, কি ব্যাপারটা বলুন তো? পণ্ডিত আরো নিচু সুর করিয়া বলিল, ওখানে অত ঘন ঘন যাওয়া আসা আপনার কি ভালো দেখাচ্ছে ভাবছেন? ওদের টাকা কড়ি দেওয়া ওসব। আপনি হচ্ছেন স্কুলের মাস্টার, আপনাকে নিয়ে অনেক কথা উঠেছে, তাবৎ করি জানেন না। না তো, কি কথা? কি কথা তা আর বুঝতে পারছেন না মশাই? ওসব ছেড়ে দিন, বুঝলেন? আরও একজন আপনার আগে ওই রকম খপ্পরে পড়েছিল, এখানকার নন্দগুঁয়ের আবগারি দোকানে কাজ করত, ঠিক আপনারই মতো অল্প বয়স মশাই। টাকা শুষে শুষে তাকে একেবারে, ওদের ব্যবসাটাই ওই,
সমাজে একঘরে করবার কথা হচ্ছে। থার্ড পণ্ডিত একটু থামিয়া একটু অর্থসূচক হাস্য করিয়া বললেন, আর ও মেয়ের এমন মোহই বা কি? শহর অঞ্চলে বরং উঠছে ঢের। অপু এতক্ষণ পর্যন্ত পণ্ডিতের কথাবার্তার গতি ও বক্তব্য বিষয়ের উদ্দেশ্য কিছুই ধরিতে পারে নাই, কিন্তু শেষের কথাটাতে সে বিস্ময়ের সুরে বলিল, কোন মেয়ে? পটেশ্বরী? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থাক থাক, একটু আস্তে। কি করেছে বলছেন পটেশ্বরী? আমি আর কি বলছি কিছু, সবাই যা বলে আমিও তাই বলছি। নতুন কথা আর কি বলছি? যাবেন না উৎসবে, তাতে বিদেশি লোক, সাবধান করে দিই। ভদ্রলোকের ছেলে, নিজের চরিত্রটা আগে ঠিক রাখতে হবে, বিশেষ করে যখন স্কুলের শিক্ষক এখানকার। থার্ড পণ্ডিত পাশের পথে নামিয়া পড়িলেন। অপু প্রথমটা একটু অবাক হইয়া গিয়াছিল, কিন্তু বাসায় ফিরিতে ফিরিতে সমস্ত ব্যাপারটা তাহার কাছে পরিষ্কার হইয়া গেল। পূর্ণ দিঘড়ির বাড়িতে যাওয়া আসার ইতিহাসটা এইরূপ। প্রথমে এখানে আসিয়া অপু কয়েকজন ছাত্র লইয়া এক সেবা সমিতি স্থাপন করিয়াছিল। একদিন সে স্কুল হইতে ফিরিতেছে, পথে একজন অপরিচিত প্রৌঢ় ব্যক্তি তাহার হাত দুটো জড়াইয়া ধরিয়া প্রায় ডাক ছাড়িয়া কাঁদিয়া বলিল, আপনারা না দেখলে আমার ছেলেটা মারা যেতে বসেছে, আজ 15 দিন টাইফয়েড। তা আমি কলের চাকরি বজায় রাখবো না রোগীর সেবা করব? আপনি যদি দিনমানটার জন্যে জনাকতক ভলান্টিয়ার আমার বাড়ি, আর সেই সঙ্গে যদি 2-1 দিন আপনি। 33 দিনে রোগী আরাম হইল। এই 33 দিনের অধিকাংশ দিনই অপু নিজে ছাত্রদের সঙ্গে প্রাণপণে খাটিয়াছে। রাত্রি 3টায় ঔষধ খাওয়াইতে হইবে, অপু ছাত্রদিগকে জাগিতে না দিয়া নিজে জাগিয়াছে। 3টা না বাজা পর্যন্ত বাহিরের দাওয়ার একপাশে বই পড়িয়া সময় কাটাইয়াছে, পাছে এমনি বসিয়া থাকিলে ঘুমাইয়া পড়ে। একদিন দুপুরের টাল খাইয়া রোগী যায় যায় হইয়াছিল। দিঘড়ি মশাই পাটকলে সেদিন, ভলান্টিয়ারের দলের আবার কেহই ছিল না, দুপুরে ভাত খাইতে গিয়াছিল। অপু দিঘড়ি মশাইয়ের স্ত্রীকে ভরসা দিয়া বুঝাইয়া শান্ত রাখিয়া মেয়ে দুটির সাহায্যে গরম জল করাইয়া বোতলে পুরিয়া সেক তাপ ও হাত পা ঘষিতে ঘষিতে আবার দেহের উষ্ণতা ফিরিয়া আসে। ছেলে সারিয়া উঠিলে দিঘড়ি মশাই একদিন বলিলেন, আপনি আমার যা উপকারটা করেছেন মাস্টার মশাই, তা এক মুখে আর কি বলবো। আমার স্ত্রী বলছিল, আপনার তো রেঁধে খাওয়ার কষ্ট, এই 1 মাসে তো আপনি আমাদের আপনার লোক হয়ে পড়েছেন, তা আপনি কেন আমাদের ওখানেই খান না? বাড়ির ছেলের মতো থাকবেন, খাবেন, কোনো অসুবিধা আপনার হতে পারে না। সেই হইতেই অপু এখানে একবেলা করিয়া খায়। পরিচয়ের অল্পদিন বটে, কিন্তু বিপদের দিনের মধ্য দিয়া সেই পরিচয়, কাজেই ঘনিষ্ঠতা ক্রমে আত্মীয়তায় পরিণত হইতে চলিয়াছে। অপু পূর্ণ দিঘড়ির স্ত্রীকে শুধু মাসিমা বলিয়া ডাকে তাহাই নয়, মাসের বেতন পাইলে সবটা আনিয়া নতুন পাতানো মাসিমার হাতে তুলিয়া দেয়। সেই টাকার হিসাব প্রতি মাসের শেষে মাসিমা মুখে মুখে বুঝাইয়া দিয়া আরও 4-5 টাকা বেশি খরচ দেখাইয়া দেন এবং পরের মাসের মাহিনা হইতে কাটিয়া রাখেন। বাজারের বিশু শ্যাকরা একদিন বলিয়াছিল, দিঘড়ি বাড়ি টাকা রাখবেন না অমন করে, ওরা অভাবী লোক, বিশেষ করে দিঘড়ি গিন্নি ভারী খেলোয়াড় মেয়ে ছেলে। বিদেশি লোক আপনি, আপনাকে বলে রাখি ওদের সঙ্গে অত মেলামেশার দরকার কি? মেয়ে দুইটির সঙ্গে সে মেশে বটে। বড় মেয়েটির নাম পটেশ্বরী, বয়স বছর 14-15 হইবে, রং উজ্জ্বল শ্যামবর্ণ, তবে তাহাকে দেখিয়া সুন্দরী বলিয়া কোনোদিনই মনে হয় নাই অপুর। তবে এটুকু সে লক্ষ্য করিয়াছে, তাহার সুবিধা অসুবিধার দিকে বাড়ির এই মেয়েটি একটু বেশি লক্ষ্য রাখে। পটেশ্বরী না রাঁধিয়া দিলে অর্ধেক দিন বোধহয় তাহাকে না খাইয়াই স্কুলে যাইতে হইত। তাহার ময়লা রুমালগুলি নিজে চাহিয়া লইয়া সাবান দিয়া রাখে। ছোট ভাইয়ের হাতে টিফিনের সময় তাহার জন্যে আটার রুটি পাঠাইয়া দেয়। অপু খাইতে বসিলে পান সাজিয়া রুমালে জড়াইয়া রাখে। কি একটা ব্রতের সময় বলিয়াছিল, আপনার হাত দিয়ে ব্রতটা নেব মাস্টারমশাই। এইসবের জন্য সে মনে মনে মেয়েটির উপর কৃতজ্ঞ, কিন্তু এইসব জিনিস যে বাহিরের দিক হইতে এইরূপভাবে দেখা যাইতে পারে, এ কথা তাহার মনে কখনো উদয় হয় নাই। সে জানেই না এই ধরনের সন্দিগ্ধ ও অসুচি মনোভাবের খবর।
সে বিস্মিতও হইল, রাগও করিল। শেষে ভাবিয়া চিন্তিয়া পরদিন হইতে পূর্ণদীঘির বাড়ি যাওয়া আসা বন্ধ করিল। ভাবিল, কিছু না, মাঝে পড়ে পটেশ্বরীকে বিপদে পড়তে হইবে। ইতিমধ্যে বাঁকুড়াবাসী বামুনটি রাশিকৃত বাজার দেনা ফেলিয়া একদিন ঝাঁঝরা, হাতা ও বেলুনখানা মাত্র সম্বল করিয়া চাঁপদানির বাজার হইতে রাতারাতি উধাও হইয়াছিল। সুতরাং আহারাদির খুব কষ্ট হইতে লাগিল। দীঘি বাড়ি হইতে ফিরিয়া সে মনে মনে ভাবিল, এরকম বাবা মা তো কখনো দেখিনি, বেচারিকে এভাবে কষ্ট দেয়া, ছি, যাক, ওদের সঙ্গে আর কোনো সম্পর্ক রাখব না। সেদিন ছুটির পর অপু একখানা খবরের কাগজ উল্টাইতে উল্টাইতে দেখিতে পাইল একটা শিক্ষা বিষয়ক প্রবন্ধের লেখক তাহার বন্ধু জানকী, এবং নামের তলায় ব্র্যাকেটের মধ্যে লেখা আছে, অন ডেপুটেশন টু ইংল্যান্ড। জানকী ভালো করিয়া MA ও BT পাশ করিবার পর গভর্নমেন্ট স্কুলে মাস্টারি করিতেছে, এই সংবাদ পূর্বেই সে জানিত, কিন্তু তাহার বিলাত যাওয়ার কোনো খবরই তাহার জানা ছিল না। কেই বা দেবে? দেখি দেখি, বারে, জানকী বিলাত গিয়াছে, বাহ! প্রবন্ধটা কৌতূহলের সহিত পড়িল। বিলাতের একটা বিখ্যাত স্কুলের শিক্ষা প্রণালী ও ছাত্রজীবনের দৈনন্দিন ঘটনা সংক্রান্ত আলোচনা। বাহির হইয়া পথ চলিতে চলিতে ভাবিল, হুহ, জানকী যে জানকী, সেও গেল বিলেত। মনে পড়িল কলেজ জীবনের কথা, বাগবাজারের সেই শ্যামরায়ের মন্দির ও ঠাকুরবাড়ি, গরিব ছাত্র জীবনে জানকীর সঙ্গে কতদিন সেখানে খাইতে যাওয়ার কথা। ভালোই হইয়াছে, জানকী কম কষ্টটা করিয়াছিল একদিন, বেশ হইয়াছে। এই অঞ্চলের রাস্তায় বড় ধুলো, তাহার উপর আবার কয়লার গুঁড়া দেওয়া, পথ হাঁটা মোটেই প্রীতিকর নয়। দুধারে কুলি বস্তি, ময়লা দড়ির চারপাই পাতিয়া লোকগুলি তামাক টানিতেছে ও গল্প করিতেছে। এই পথ চলিতে চলিতে অপরিচ্ছন্ন সংকীর্ণ বস্তিগুলির দিকে চাহিয়া সে কতবার ভাবিয়াছে, মানুষ কোন টানে কিসের লোভে এই ধরনের নরককুণ্ডে বাস করে। জানে না, বেচারীরা জানে না, পলে পলে এই নোংরা আবহাওয়া তাহাদের মনুষ্যত্বকে, রুচিকে, চরিত্রকে, ধর্মস্পৃহাকে গলা টিপিয়া খুন করিতেছে। সূর্যের আলো কি ইহারা কখনো ভোগ করে নাই? বন বনানীর শ্যামলতাকে ভালোবাসে নাই? পৃথিবীর মুক্ত রূপকে প্রত্যক্ষ করে নাই? নিকটে মাঠ নাই, বেগমপুরের মাঠ অনেক দূরে, রবিবার ভিন্ন সেখানে যাওয়া চলে না, সুতরাং খানিকটা বেড়াইয়াই সে ফিরিল। অনেকদিন হইতে এই অঞ্চলের মাঠে ও পাড়াগাঁয়ে ঘুরিয়া ঘুরিয়া এদিকের গাছপালা ও বনের ফুলের একটা তালিকা ও বর্ণনা সে একখানা বড় খাতায় সংগ্রহ করিয়াছে। স্কুলের দু একজন মাস্টারকে দেখাইলে তাহারা হাসিয়া উড়াইয়া দিলেন, ওসবের কথা লইয়া আবার বই, পাগল আর কাকে বলে। বাসায় আসিয়া আজ আর সে বিশু স্যাকরার আড্ডায় গেল না। বসিয়া বসিয়া ভাবিতে ভাবিতে জানকীর কথা মনে পড়িল। বিলাতে? তা বেশ, কতদিন গিয়াছে কে জানে। ব্রিটিশ মিউজিয়াম টিউজিয়াম এতদিনে দেখা হয়ে গিয়েছে নিশ্চয়ই। পুরনো নরম্যান দুর্গ দু একটা, পাশে পাশে জুনিপারের বন, দূরে ঢেউ খেলানো মাঠের সীমায় খড়িমাটির পাহাড়ের পেছনে সন্ধ্যা ধূসর আটলান্টিকের উদার বুকে অস্ত আকাশের রঙিন প্রতিচ্ছায়া, কি কি গাছ, পাড়াগাঁয়ের মাঠের ধারে কি কি বনের ফুল। ইংল্যান্ডের বনফুল নাকি ভারী দেখিতে সুন্দর, পপি, ক্লিমেটিস, ডেইজি। বিশু স্যাকরার দোকান হইতে লোক ডাকিতে আসে, আসিবার আজ এত দেরি কিসের? খেলুড়ে ভীম সাধুখা, মহেশ সাঁবুই, নীলু ময়রা, ফকির আড্ডি ইহারা অনেকক্ষণ আসিয়া বসিয়াছে। মাস্টার মশায়ের যাইবার অপেক্ষায় এখনো খেলা যে আরম্ভই হয় নাই। অপু যায় না, তাহার মাথা ধরিয়াছে। না, আজ আর সে খেলায় যাইবে না। ক্রমে রাত্রি বাড়ে, পদ্মপুকুরের ওপারে কুলিবস্তির আলো নিবিয়া যায়, নৈশ বায়ু শীতল হয়। রাত্রি 10:30টার আপ ট্রেন হেলিতে দুলিতে ঝকঝক শব্দে রোয়াকের কোল ঘেঁষিয়া চলিয়া যায়। পয়েন্টসম্যান আধারে লণ্ঠন হাতে আসিয়া সিগন্যালের বাতি নামাইয়া লইয়া যায়। জিজ্ঞাসা করে, মাস্টারবাবু এখনো বসিয়া আছেন? কে, ভোজুয়া?
হ্যাঁ, সে এখনো বসিয়া আছে। কিসের ক্ষুধা, কিসের যেন একটা অতৃপ্ত ক্ষুধা। ওবেলা একখানা পুরনো জ্যোতির্বিজ্ঞানের বই লইয়া নাড়াচাড়া করিতেছিল। এখানা খুব ভালো বই এ সম্বন্ধে। শিলেদের বাড়ির চাকরি জীবনে কিনিয়াছিল। এখানা হইতে অপর্ণাকে কতদিন নীহারিকা ও নক্ষত্রপুঞ্জের ফটোগ্রাফ দেখাইয়া বুঝাইয়া দিত। ওবেলা যখন সেখানা লইয়া পড়িতেছিল, তখন তাহার চোখে পড়িল অতি ক্ষুদ্র সাদা রঙের, খালি চোখের খুব তেজ না থাকিলে দেখা প্রায় অসম্ভব, এইরূপ একটা পোকা বইয়ের পাতায় চলিয়া বেড়াইতেছে। ওর সম্বন্ধে ভাবিয়াছিল, এই বিশাল জগৎ, নক্ষত্রপুঞ্জ, উল্কা, নীহারিকা, কোটি কোটি দৃশ্য অদৃশ্য জগৎ লইয়া এই অনন্ত বিশ্ব, ও তো এরই একজন অধিবাসী। এই যে চলিয়া বেড়াইতেছে পাতাটার উপর, ওই ওর জীবন আনন্দ। কতটুকু ওর জীবন আনন্দ, কতটুকু? কিন্তু মানুষেরই বা কতটুকু? ওই নক্ষত্র জগতের সঙ্গে মানুষের সম্বন্ধই বা কি? আজকাল তাহার মনে একটা নৈরাশ্য ও সন্দেহবাদের ছায়া মাঝে মাঝে যেন উঁকি মারে। এই বর্ষাকালে সে দেখিয়াছে ভিজা জুতার উপর একরকম ক্ষুদ্র ক্ষুদ্র ছাতা গজায়। কতদিন মনে হইয়াছে মানুষও তেমনি পৃথিবীর পৃষ্ঠে এইরকম ছাতার মতো জন্মিয়াছে। এখানকার উষ্ণ বায়ুমণ্ডল ও তাহার বিভিন্ন গ্যাসগুলা প্রাণ পোষণের অনুকূল একটা অবস্থা সৃষ্টি করিয়াছে বলিয়া। এরা নিতান্তই এই পৃথিবীর, এরই সঙ্গে এই বন্ধন আষ্টে পৃষ্ঠে জড়ানো, ব্যাঙের ছাতার মতোই হঠাৎ গজাইয়া ওঠে, লাখে লাখে পালে পালে জন্মায়, আবার পৃথিবীর বুকেই যায় মিলাইয়া। এরই মধ্য হইতে সহস্র ক্ষুদ্র ও তুচ্ছ ঘটনার আনন্দ হাসি খুশিতে দৈন্য ক্ষুদ্রতাকে ঢাকিয়া রাখে। গড়ে 40টা বছর পরে সব শেষ। যেমন ওই পোকার সব শেষ হইয়া গেল, তেমনি এই অবোধ জীবগণের সঙ্গে ওই বিশাল নক্ষত্র জগতের, ওই গ্রহ, উল্কা, ধূমকেতু, ওই নিঃসীম নাক্ষত্রিক বিরাট শূন্যের কি সম্পর্ক? সুদূরের পিপাসাও যেমন মিথ্যা, অনন্ত জীবনের স্বপ্নও তেমনি মিথ্যা। ভিজা জুতার বা পচা বিচালি গাদায় ব্যাঙের ছাতার মতো যাহাদের উৎপত্তি, এই মহনীয় অনন্তের সঙ্গে তাদের কিসের সম্পর্ক? মৃত্যু পারে কিছু নাই, সব শেষ। মা গিয়াছে, অপর্ণা গিয়াছে, অনিল গিয়াছে, সব দাঁড়ি পড়িয়া গিয়াছে, পূর্ণচ্ছেদ। ওই জ্যোতির্বিজ্ঞানের বইখানাতে যে বিশ্বজগতের ছবি ফুটিয়াছে, ওই পোকাটার পক্ষে যেমন তাহার কল্পনা ও ধারণা সম্পূর্ণ অসম্ভব। এমন সব উচ্চতর বিবর্তনের প্রাণী কি নাই, যাহাদের জগতের তুলনায় মানুষের জগৎটা ওই বইয়ের পাতায় বিচরণশীল প্রায় আনুবীক্ষণিক পোকাটার জগতের মতোই ক্ষুদ্র, তুচ্ছ, নগণ্য? হয়তো তাহাই সত্য। হয়তো মানুষের সকল কল্পনা, সকল জ্ঞান বিজ্ঞান মিলিয়া যে বিশ্বটার কল্পনা করিয়াছে, সেটা বিরাট বাস্তবের অতি ক্ষুদ্র এক ভগ্নাংশ নয়। তাহা নিতান্ত এই পৃথিবীর মাটির 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 আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জগতের তুলনায় ওই পোকার জগতের মতো। হয়তো তাহাই, কে বলিবে হ্যাঁ কি না? মানুষ মরিয়া কোথায় যায়? ভিজা জুতাকে রৌদ্রে দিলে তাহার উপকার ছাতা কোথায় যায়? স্কুলের সেক্রেটারি, স্থানীয় বিখ্যাত চাউল ব্যবসায়ী রামতারণ গুঁয়ের বাড়ি এবার পূজার খুব ধুমধাম। স্কুলের বিদেশি মাস্টার মহাশয়রা কেহ বাড়ি যান নাই। এই বাজারে চাকুরিটা যদি বা জুটিয়া গিয়াছে, এখন সেক্রেটারির মনস্তুষ্টি করিয়া সেটা তো বজায় রাখিতে হইবে। তাহারা পূজার কয়দিন সেক্রেটারির বাড়িতে প্রাণপণ পরিশ্রম করিয়া লোকজনের আদর অভ্যর্থনা, খাওয়ানোর বিলি বন্দোবস্ত প্রভৃতিতে মহাব্যস্ত। সকলেই বিজয়া দশমীর পরদিন বাড়ি যাইবেন। অপুর হাতে ছিল ভাড়ার ঘরের চার্জ। কয়দিন রাত্রি 11টা পর্যন্ত খাটিবার পর বিজয়া দশমীর দিন বৈকালে সে ছুটি পাইয়া কলিকাতায় আসিল। প্রায় 1 বছরের একঘেয়ে ওই পাড়াগেয়ে জীবনের পর বেশ লাগে শহরের এই সজীবতা। এই দিনটার সঙ্গে বহু অতীত দিনের
নানা উৎসব চপল আনন্দ স্মৃতি জড়ানো আছে। কলিকাতায় আসিলেই যেন পুরানো দিনের সেসব উৎসবরাজি তাহাকে পুরাতন সঙ্গী বলিয়া চিনিয়া ফেলে, প্রীতিমধুর কলহাস্যে আবার তাহাকে ব্যগ্র আলিঙ্গনে আবদ্ধ করিয়া ফেলিবে। পথ চলিতে চলিতে নিজের ছেলের কথা মনে হইতে লাগিল বারবার। তাহাকে দেখা হয় নাই, কি জানি কেমন দেখিতে হইয়াছে, অপর্ণার মতো না তাহার মতো। ছেলের ওপর অপু মনে মনে খুব সন্তুষ্ট ছিল না। অপর্ণার মৃত্যুর জন্যে সে মনে মনে ছেলেকে দায়ী করিয়া বসিয়াছিল বোধহয়। ভাবিয়াছিল পূজার সময় একবার সেখানে গিয়া দেখিয়া আসিবে, কিন্তু যাওয়ার কোনো তাগিদ মনের মধ্যে খুঁজিয়া পাইল না। চক্ষু লজ্জার খাতিরে খোকার পোশাকের দরুন 5টি টাকা শ্বশুরবাড়িতে মনি অর্ডার করিয়া পাঠাইয়া পিতার কর্তব্য সমাপন করিয়াছে। আজিকার দিনে শুধু আত্মীয় বন্ধু বান্ধবদের সঙ্গে সাক্ষাৎ করিতে ইচ্ছা যায়, কিন্তু তাহার কোনো পূর্ব পরিচিত বন্ধু আজকাল আর কলিকাতায় থাকে না। কে কোথায় ছড়াইয়া পড়িয়াছে। গ্রে স্ট্রিটের মোড়ে দাঁড়াইয়া প্রতিমা দেখিতে দেখিতে ভাবিতে লাগিল কোথায় যাওয়া যায়। তারপরে সে লক্ষ্যহীনভাবে চলিল। একটা সরু গলি, দুজন লোকে পাশাপাশি যাওয়া যায় না। দুধারে একতলা নিচু স্যাঁতসেঁতে ঘরে ছোট ছোট গৃহস্থেরা বাস করিতেছে। একটা রান্নাঘরে 26-27 বছরের একটা বউ লুচি ভাজিতেছে, 2টি ছোট মেয়ে ময়দা বেলিয়া দিতেছে। অপু ভাবিল 1 বছর পর আজ হয়তো ইহাদের লুচি খাইবার উৎসব দিন। একটা উঁচু রোয়াকে অনেকগুলি লোক কোলাকুলি করিতেছে। গোলাপি সিল্কের ফ্রক পরা কোঁকড়া চুল একটি ছোট মেয়ে দরজার পর্দা তুলিয়া তাহার দিকে চাহিয়া আছে। একটা দৃশ্যে তাহার ভারী দুঃখ হইল। এক মুড়ির দোকানে প্রৌঢ়া মুড়িওয়ালিকে একটি অল্প বয়সী নিচ শ্রেণীর পতিতা মেয়ে বলিতেছে, ও দিদি, দিদি, একটু পায়ের ধুলো দাও। পরে পায়ের ধুলো লইয়া বলিতেছে, একটু সিদ্ধি খাওয়াবে না? শোনো ও দিদি। মুড়িওয়ালি তাহার কথায় আদৌ কান না দিয়া সোনার মোটা অনন্তপরা ঝিয়ের সহিত কথাবার্তা কহিতেছে। মেয়েটি তাহার মনোযোগ ও অনুগ্রহ আকর্ষণ করিবার জন্যে আবার প্রণাম করিতেছে ও আবার বলিতেছে, দিদি, ও দিদি, একটু পায়ের ধুলা দাও। পরে হাসিয়া বলিতেছে, একটু সিদ্ধি খাওয়াবে না? ও দিদি। অপু ভাবিল এই রূপহীনা হতভাগিনীও হয়তো কলিকাতায় তাহার মতো একাকী কোন খোলার ঘরের অন্ধকার গর্ভগৃহ হইতে আজিকার দিনের উৎসবে যোগ দিতে তাহার চুনুরি শাড়িখানা পরিয়া বাহির হইয়াছে। পাশের দোকানের অবস্থাপন্ন মুড়িওয়ালির অনুগ্রহ ভিক্ষা করিতেছে, উৎসবের অংশ হইতে যাহাতে সে বঞ্চিত না হয়। ওর চোখে ওই মুড়িওয়ালি হয়তো কত বড় লোক। ঘুরিতে ঘুরিতে সেই কবিরাজ বন্ধুটির দোকানে গেল। বন্ধু দোকানেই বসিয়াছে, খুব আদর করিয়া বলিল, এসো এসো ভাই, ছিলে কোথায় এতদিন? বন্ধুর অবস্থা পূর্বাপেক্ষাও খারাপ। পূর্বের বাসা ছাড়িয়া নিকটের একটা গলিতে 3.5 টাকা ভাড়াতে একটা খোলার ঘর লইয়াছে, নতুবা চলে না। বলিল, আর ভাই পারিনে, এখন হয়েছে দিন আনি দিন খাই অবস্থা। আমি আর স্ত্রী দুজনে মিলে বাড়িতে আচার, চাটনি, পয়সা প্যাকেট, চা এইসব করে বিক্রি করি। অসম্ভব স্ট্রাগল হচ্ছে ভাই, এসো বাসা এসো। নিচু স্যাঁতস্যাঁতে ঘর, বন্ধুর বউ বা ছেলে মেয়ে কেহই বাড়ি নাই। পাড়ার মেয়েদের সঙ্গে গলির মুখে বড় রাস্তার ধারে দাঁড়াইয়া প্রতিমা দেখিতেছে। বন্ধু বলিল, এবার আর ছেলে মেয়েদের কাপড় টাপড় দিতে পারিনি। বলি, ওই পুরনো কাপড় ধোপার বাড়ি থেকে কাচিয়ে পর। বউটার চোখে জল দেখে শেষকালে ছোট মেয়েটার জন্য একখানা ডুরের শাড়ি, তাই। বসো বসো, চা খাও। আজকের দিনে যদি এলে, দাঁড়াও ডেকে আনি ওকে। অপু ইতিমধ্যে গলির মোড়ের দোকান হইতে 8 আনার খাবার কিনিয়া আনিল। খাবারের ঠোঙা হাতে যখন সে ফিরিয়াছে, তখন বন্ধু ও বন্ধু পত্নী বাসায় ফিরিয়াছে। বারে, আবার কোথায় গিয়েছিলে? ওতে কি খাবার? তুমি আবার কেন? অপু হাসি মুখে বলিল, তোমার আমার জন্যে তো আনিনি। খুকি রয়েছে, ওই খোকা রয়েছে। এসো তো মানু। কি নাম? রমলা? ও বাবা, বাপের শখ দেখো, রমলা। বউ ঠাকরুন, ধরুন তো এটা।
বন্ধুপত্নী আধ ঘোমটা টানিয়া প্রসন্ন হাসি ভরা মুখের ঠোঙাটি হাতে লইলেন। সকলকে চা ও খাবার দিলেন, সেই খাবারই। আধ ঘণ্টাটাক পর অপু বলিল, উঠি ভাই, আবার চাঁপদানিতেই ফিরব। বেশ ভালো, কষ্টের সঙ্গে তুমি এই যে লড়াই করছ, এতেই তোমাকে ভালো করে চিনে নিলাম। কিন্তু বউ ঠাকরুনকে একটা কথা বলে যাই, অত ভালো মানুষ হবেন না। আপনার স্বামী তা পছন্দ করেন না। দু একদিন একটু আধটু চুলোচুলি, হাতা যুদ্ধ, বেলুন যুদ্ধ, জীবনটা একটু বেশ সরস হয়ে উঠবে, বুঝলেন না? এ আমার মত নয়, কিন্তু আমার এই বন্ধুটির মত। আচ্ছা আসি, নমস্কার। বন্ধুটি পিছু পিছু আসিয়া হাসি মুখে বলিল, তোমার বউ ঠাকরুন বলছেন ঠাকুরপোকে জিজ্ঞেস করো, উনি বিয়ে করবেন না এরকম সন্ন্যাসী হয়ে ঘুরে ঘুরে বেড়াবেন? উত্তর দাও। অপু হাসিয়া বলিল, দেখে শুনে আর ইচ্ছে নেই ভাই, বলে দাও। বাহিরে আসিয়া ভাবে, আচ্ছা তবু আজ এরা ছিল বলে বিজয়ের আনন্দটা করা গেল। সত্যি শান্ত বউটি, ইচ্ছে করে এদের কোনো হেল্প করি, কি করে হয়, হাতে এদিকে পয়সা কোথায়? তাহার পর কিসের টানে সে ট্রামে উঠিয়া একেবারে ভবানীপুরে লীলাদের বাড়ি গিয়া হাজির হইল। রাত তখন প্রায় 8:30। লীলার দাদামশায়ের লাইব্রেরি ঘরটাতে লোকজন কথাবার্তা বলিতেছে। গাড়ি বারান্দাতে দুখানা মোটর দাঁড়াইয়া আছে। পোকার উপদ্রবের ভয়ে হলের ইলেকট্রিক আলোগুলিতে রাঙা সিল্কের ঘেরাটোপ বাঁধা। মার্বেলের সিঁড়ির ধাপ বাহিয়া হলের সামনের চাতালে উঠিবার সময় সেই গন্ধটা পাইল। কিসের গন্ধ সে ঠিক জানে না, হয়তো দামি আসবাবপত্রের গন্ধ, নয়তো লীলার দাদামশায়ের দামি চুরুটের গন্ধ। এখানে আসিলেই ওটা পাওয়া যায়। লীলা, এবার হয়তো লীলা। অপুর বুকটা ঢিপঢিপ করিতে লাগিল। লীলার ছোট ভাই বিমলেন্দু তাহাকে দেখিতে পাইয়া ছুটিয়া আসিয়া হাত ধরিল। এই বালকটিকে অপুর বড় ভালো লাগে। মাত্র বার দুই ইহার আগে সে অপুকে দেখিয়াছে, কিন্তু কি চোখেই যে দেখিয়াছে। একটু বিস্ময় মাখানো আনন্দের সুরে বলল, অপূর্ববাবু, আপনি এতদিন পরে কোথা থেকে? আসুন আসুন, বসবেন। বিজয়ের প্রণামটা, দাঁড়ান। এসো এসো, কল্যাণ হোক। মা কোথায়? মা গিয়েছেন বাগবাজারের বাড়িতে, আসবেন এক্ষুনি, বসুন। তোমার দিদি এখানে তো না? ও। এক মুহূর্তে সারা বিজয়া দশমীর উৎসবটি, আজিকার ছোটাছুটি ও পরিশ্রমটা অপুর কাছে বিস্বাদ, নিরস, অর্থহীন হইয়া গেল। শুধু আজ বলিয়া নয়, পূজা আরম্ভ হইবার সময় হইতেই সে ভাবিতেছে লীলা পূজার সময় নিশ্চয়ই কলিকাতায় আসিবে, বিজয়ের দিন গিয়া দেখা করিবে। আজ চাঁপদানির চটকলে 5টার ভোঁ বাজিয়া প্রভাত সূচনা হইবার সঙ্গে সঙ্গে সে অসীম আনন্দের সহিত বিছানায় শুইয়া ভাবিয়াছিল, বৎসর 2 পরে আজ লীলার সঙ্গে ওবেলা দেখা হইবে ক্ষণ। সেই লীলাই নাই এখানে। বিমলেন্দু তাহাকে উঠিতে দিল না, চা ও খাবার আনিয়া খাওয়াইল, বলিল, বসুন, এখন উঠতে দেব না। নতুন আইসক্রিমের কলটা এসেছে, বড় মামার বন্ধুদের জন্য সিদ্ধির আইসক্রিম হচ্ছে। খাবেন সিদ্ধির আইসক্রিম? রোজ দেওয়া। আপনার জন্য 1 ডিশ আনতে বলে এলুম। আপনার গান শোনা হয়নি কতদিন? না সত্যি, একটা গান করতেই হবে, ছাড়ছি নে। লীলা কি সেই রায়পুরেই আছে? আসবে টাসবে না? এখন তো আসবে না দিদি। দিদির নিজের ইচ্ছেতে তো কিছু হবার জো নেই। দাদামশাই পত্র লিখেছিলেন, জামাইবাবু উত্তর দিলেন, এখন নয়, দেখা যাবে এরপর। তারপর সে অনেক কথা বলিল। অপু এসব জানিত না। জামাইবাবুর লোক ভালো নয়, খুব রাগ, বদমেজাজি। দিদি খুব তেজি মেয়ে বলিয়া পারিয়া ওঠে না, তবু ব্যবহার আদৌ ভালো নয়। নিচু সুরে বলিল, নাকি খুব মাতালো? দিদি তো সব কথা লেখে না, কিন্তু এবার বড়দির ছেলে কিছুদিন বেড়াতে গিয়েছিল নাকি গরমের ছুটিতে, সে এসে সব বললে। বড়দিদিকে আপনি চেনেন না? সুজাতা দি এখানেই আছেন, এসেছেন আজ, ডাকবো তাকে? অপুর মনে পড়িল সুজাতাকে, বড় বৌড়ানির মেয়ে, বাল্যের সেই সুন্দরী তন্নী সুজাতা।
বর্ধমানের বাড়িতে তাহারই যৌবন পুষ্পিত তনুলতাটি একদিন অপুর অনভিজ্ঞ শৈশব চক্ষুর সম্মুখে নারী সৌন্দর্যের সমগ্র ভাণ্ডার যেন নিঃশেষে উজাড় করিয়া ঢালিয়া দিয়াছিল। 12 বৎসর পূর্বের সেই উৎসবের দিনটা আজও এমন স্পষ্ট মনে পড়ে। একটু পরে সুজাতা হাসি মুখে পর্দা ঠেলিয়া ঘরে ঢুকিল, কিন্তু একজন অপরিচিত সুদর্শন তরুণ যুবককে ঘরের মধ্যে দেখিয়া প্রথমটা সে তাড়াতাড়ি পিছু হাঁটিয়া পর্দাটা পুনরায় টানিতে যাইতেছিল। বিমলেন্দু হাসিয়া বলিল, বারে, ইনি তো অপূর্ববাবু বর্দি, চিনতে পারেননি? অপু উঠিয়া পায়ের ধুলা লইয়া প্রণাম করিল। সেই সুজাতা আর নাই। বয়স 30 পার হইয়াছে, খুব মোটা হইয়া গিয়াছে। মাথার সামনের দিকে 2-1 গাছা চুল উঠিতে শুরু করিয়াছে। যৌবনের চটুল লাবণ্য গিয়া মুখে মাতৃত্বের কোমলতা। বর্ধমানে থাকিতে অপুর সঙ্গে একদিনও সুজাতার আলাপ হয় নাই। রাঁধুনির ছেলের সঙ্গে বাড়ির বড় মেয়ের কোন আলাপই বা সম্ভব ছিল? সবাই তো আর লীলা নয়। তবে বাড়ির রাঁধুনি বামনির ছেলেটিকে ভয়ে ভয়ে বড়লোকের বাড়িতে একতলা দালানের বারান্দাতে অনেকবার সে বেড়াইতে ঘোরাফেরা করিতে দেখিয়াছে বটে। সুজাতা বলিল, এসো এসো, বসো। কি করো এখানে? মা কোথায়? মা তো অনেকদিন মারা গিয়েছেন। তুমি বিয়ে থাওয়া করেছ তো? কোথায়? সে সংক্ষেপে সব বলিল। সুজাতা বলিল, তা আবার বিয়ে করনি? না না, বিয়ে করে ফেলো। সংসারে থাকতে গেলে ওসব তো আছেই, বিশেষ করে যখন তোমার মাও নেই। সে বাড়ির আর মেয়েটে নেই? অপুর মনে হইল, লীলা থাকিলে সে তোমার মা এ কথা না বলিয়া শুধু মা বলিত। তাহাই সে বলে। লীলার মতো এমন আর কে দয়াময়ী আছে তাহার জীবনে, যে তাহার সকল দারিদ্র্যকে, সকল হীনতাকে উপেক্ষা করিয়া পরিপূর্ণ করুণার ও মমতার স্নেহপানি সহজ বন্ধুত্বের মাধুর্যে তাহার দিকে এমন প্রসারিত করিয়া দিয়াছে? সুজাতার কথার উত্তর দিতেই এই কথাটা ভাবিয়া সে কেমন অন্যমনস্ক হইয়া গেল। সুজাতা ভেতরে চলিয়া গেলে অপুর মনে হইল, শুধু মাতৃত্বের শান্ত কোমলতা নয়, সুজাতার মধ্যে গৃহিণীপনার প্রবীণতাও আসিয়া গিয়াছে। বলিল, আসি ভাই বিমল, আমার আবার 10:30টায় গাড়ি। বিমলেন্দু তাহাকে আগাইয়া দিতে তাহার সহিত অনেক দূর আসিল। বলিল, আর বছর ফাগুন মাসে দিদি এসেছিল, দিন 15 ছিল। কাউকে বলবেন না, আপনার পুরনো আপিসে একবার আমায় পাঠিয়েছিল আপনার খোঁজে। সবাই বললে তিনি চাকরিতে ছেড়ে চলে গিয়েছেন কোথায়, কেউ জানে না। আপনার কথা আমি লিখব, আপনার ঠিকানাটা দিন না। দাঁড়ান, লিখে নিই। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অপরাজিত। আজ 15 পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।